ওয়েলকাম টু ব্যাক মোটোবেন্স গাড়ি কেনার গল্প সিজন 1। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি তাসমিতা শিমু। তিনি একজন সংগ্রামী নারী, পরিশ্রমী নারী, পাশাপাশি তিনি থিয়েটার কর্মী। আপনারা হয়তো অনেকেই চেনেন, মিডিয়ায় কাজ করেন, ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে। তাছাড়াও একটি সবচেয়ে বড় পরিচয় আছে, তিনি একজন বাংলাদেশে যে কজন নারী ওভার রাইডার আছেন তার মধ্যে তিনি একজন। আমরা শুনবো তার কাছ থেকে ইন্সপিরেশনাল গল্প এবং তার গাড়ি কেনার গল্প। আমরা আসছি, আমি আমার নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। আমি জাকারিয়া রাসেল, ব্যবস্থাপনা পরিচালক মোটোবেন্স লিমিটেড। মোটোবেন্স লিমিটেড মূলত জাপানিজ রিকন্ডিশন গাড়ি আমদানিকারক এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান। আপনার পছন্দের যে গাড়িটি বা আপনার স্বপ্নের গাড়িটি খুঁজে পেতে আমাদের শোরুম ভিজিট করার আমন্ত্রণ রইল। ডিসক্রিপশন বক্সে আমাদের শোরুমের অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে। এছাড়া আপনারা ভিজিট করতে পারেন www.motobenz.com অথবা এই নিম্ন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কল করলে আমরা বিস্তারিত জানতে পারবেন। তো আমরা দেরি না করে আমরা আসছি এখন, আমরা সেই শিমুর যে গাড়ি কেনার গল্প সেইটা নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো, তার কাছ থেকে শুনবো তার গল্পগুলো। তো শিমু, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি। আচ্ছা, আপনি একজন যেটা প্রথমে বলছি একজন সংগ্রামী নারী, যতটুকু আমি জানতে পেরেছি যে আপনি আপনার যে প্রথম গাড়িটি কেনা সেই গাড়ি দিয়ে আপনি আসলে আপনার প্রথমত আপনি নিজের জীবিকা নির্বাহ করেন ওভার রাইড করে। কিন্তু এটা আমাদের নারীদের জন্য একটা বড় ইন্সপিরেশনের জায়গা যারা স্বাবলম্বী হতে চান। তো আপনি যে গাড়িটা প্রথম যে গাড়িটা কিনলেন সেটা আসলে কি মডেলের গাড়ি ছিল এবং কত সালে সেটা কিনেছিলেন? আমি কিনেছি হচ্ছে টয়োটা আইএসটি। আচ্ছা, খুবই কিউট একটা গাড়ি, মডেল 10। কিনেছি হচ্ছে লাস্ট ইয়ার মেবি সেপ্টেম্বরে, খুব রিসেন্টলি। আচ্ছা আচ্ছা। তো এই গাড়িটি কেনার জন্য আপনার যে বাজেট ছিল সেই বাজেটটা কত ছিল এবং এইটার যে সোর্স অফ ফাইন্যান্স, মানে আপনি যে গাড়িটা মানে ক্রয় করলেন যে ফাইন্যান্সটা ছিল সেটা আপনি কিভাবে সংগ্রহ করলেন? বাজেট আসলে প্রথমে, যেহেতু আমার প্রথম গাড়ি ছিল না, আমি ড্রাইভিং শিখি 2005-এ, তো এর ভেতরে কেনা হয় নাই। তো যখন আমি প্ল্যান করলাম তখন আমার বাজেটটা ছিল খুব অল্প, 3-4 লাখ টাকা। তো ফ্রেন্ডদের উৎসাহে হচ্ছে ওরা বলছিল যে একটু একটু ভালো ফার্স্ট গাড়ি আর একটু বাজেট বাড়া, এরকম করতে করতে 6-7-8 করতে করতে অলমোস্ট রেজিস্ট্রেশন সব কিছু না 15। আমাদের মিডল ক্লাস ফ্যামিলির যে আমরা যারা গাড়ি কেনার স্বপ্ন দেখি, আসলে একটা বড় বাজেটের গাড়ি কেনা আসলে অনেক সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো ইউজড গাড়ির ক্ষেত্রেই সেটা আমাদের হয়। তো আমরা এখন জানবো যে আপনার যে গাড়িটা আপনি যে আপনার যে গাড়ি কেনার গল্প, একটা প্রতিটি গাড়ি কেনার গল্পের সাথে একটা নীরব গল্প থাকে। আমরা সকলেই জানি যে এখানে আবেগ জড়িত, ভালোবাসা জড়িত, এখানে দুঃখ, কষ্ট, ক্ষোভ, অনেক সময় জেদ, অনেক ধরনের নীরব গল্প থাকে, যেই গল্পগুলো আমাদেরকে পরবর্তী যারা গাড়ি কিনতেছেন এই ধরনের যাদের ভিতরে এই গল্পগুলো আছে তাদের ক্ষেত্রে ইন্সপিরেশন হয়ে আসবে। তো আপনার মুখ থেকে শুনবো আপনার এই গাড়ি কেনার পিছনের যেই নীরব গল্পটা, একটু বিস্তারিত বলেন। গাড়ি কেনার শখ তো অনেক আগে থেকেই ছিল, ফ্যামিলিতে ম্যাক্সিমাম সবারই গাড়ি আছে আমার ছাড়া। সো প্ল্যানটা ছিল ওই 2005-এ যখন ড্রাইভিং শিখি তখনই, কিন্তু তখন আর কেনা হয় নাই। তো রিসেন্টলি যেটা হলো যে আব্বা, যেহেতু আমি এক মেয়ে, আব্বা আমাকে একটা কিছু গিফট করবে আর কি। সো ওই গিফটের জায়গায় একটু বেশ ভালো অ্যামাউন্ট ছিল, তো ওই টাকাটা আব্বা গিফট করলো, সেটা আমি ব্যাংকে রেখে দিই। তো আমি যখন বাইরে গেলাম, বাইরে থেকে দেখলাম যে ওখানে সবাই মেয়েরাও রাইড করে, একটু এজের যারা তারাও রাইড নিচ্ছে, তারপর হচ্ছে ইয়াং জেনারেশন যারা তারাও। তা আমি যখন আসলাম, ঘুরে আসার পর মনে হলো যে ব্যাংকে টাকাটা না রেখে, আর যেহেতু আব্বা মা একটু এজ হয়ে গেল, সবাই ব্যস্ত যে যার মতো, আব্বা দেখা গেল সিএনজি অথবা বাসে অফিসের কাজে যায়, বাইরে যায়। তো আমি চিন্তা করলাম যে আব্বার জন্য তো কিছু করতেই পারলাম না, আব্বা আম্মার জন্য, তো হোয়াই নট আমি টাকাটা দিয়ে ব্যাংকে ফেলে না রেখে
আমি টাকাটা দিয়ে গাড়ি কিনে ফেলি। গাড়ি কিনে একদিকে হচ্ছে আমার আব্বা আম্মাকে আমি সাপোর্ট দিতে পারবো গাড়িতে, আরেকটা হচ্ছে আমার যে শখ ছিল, জেদও ছিল, কারণ সবার গাড়ি ছিল, কোথাও গেলে সবাই গাড়ি দিয়ে যেত, আমি তখন হয় সিএনজির জন্য বসে থাকতাম, হয় কারের জন্য বসে থাকতাম, দাঁড়ায় থাকতাম। তো এইটা খুব অ্যানোয়িং লাগতো আর কি, প্রচণ্ড এক ধরনের, হ্যাঁ এক ধরনের ক্ষোভ যে আমার কেন গাড়ি নেই। তারপর আফসোস হওয়া শুরু হলো যে জীবনে মনে হয় গাড়িটা হবে না। তো যাই হোক, এরকম একটা ফ্রেন্ডের হেল্প নিয়ে হচ্ছে আমি আসলে গাড়িটা পরে কিনি। এবং পরে যখন গাড়িটা কিনলাম চিন্তা করলাম যে আমি যেহেতু ড্রাইভ করছি এবং আমি ড্রাইভার রাখবো না, তো ড্রাইভার রাখবো না এই জন্যে যে যেহেতু ড্রাইভিং আমার শখ, ড্রাইভ করতে আমার ভালো লাগে, গান শুনতে শুনতে ড্রাইভ করতে ভালো লাগে। সো আমি চিন্তা করলাম যে আমি তাহলে রাইড শেয়ার করবো না, করতে পারি চাইলে। তো আমি তারপরে ইউবার, পাঠাও, ইনড্রাইভ সবগুলাতে হচ্ছে রাইড শেয়ার করার জন্য রেজিস্ট্রেশন করলাম। এই তো গাড়ি কেনার পর থেকে সামটাইমস হচ্ছে যখনই ফ্রি টাইম থাকে আমি রাইড শেয়ারিংয়ে বের হয়ে যাই। আচ্ছা, এই যে আপনি রাইড শেয়ারিং করেন, আমাদের দেশের প্রেক্ষাপটে যে প্রবলেমগুলা, নারীরা কোনো ড্রাইভ করলে আমাদের পাশ থেকে আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজের যেই প্রবলেমগুলা একটু ক্রিটিসাইজ করা বা নারীদেরকে একা পেলে কিছু হেনস্থার শিকার হতে হয়, আর আমাদের দেশের নারীরা কিন্তু খুব বেশি এই রাইড শেয়ারিংয়ে তারা আগ্রহ দেখায় না এই ধরনের কারণে। তো আপনি তো যেহেতু এই এখন এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে, আপনি বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকজন আমরা চিনি যে তারা এই মানে রাইড শেয়ারিং করেন, বিশেষ করে নারী যারা আছেন। তো আপনার এই অভিজ্ঞতাগুলো যে আপনি যে যাচ্ছেন, আপনার মুখ থেকে শুনলে হয়তো অনেকেই ইন্সপিরেশন হবে, যে আগ্রহ দেখাবে, যে সেক্ষেত্রে একটু এই বিষয়ে একটু যদি ব্যাখ্যা দিতেন যে আপনার অভিজ্ঞতাগুলো রাইড শেয়ারিং নিয়ে। এটা তো খুব বাজে একটা এক্সপিরিয়েন্স, মানে যখন একদম রিক্সা থেকে শুরু করে সিএনজি, বাস, যেটাই হোক চাপ দেয়। পেছন থেকে যখন মিররে দেখে যে একটা ফিমেল ড্রাইভার, সো তখন একটু চাপ দেয়। অথবা টার্ন নেওয়ার সময় সে, যেহেতু আমি ইন্ডিকেটার ইউজ করছি যে আমি ডানে যাব বা আমি ইউটার্ন নেব, সো আমার পেছনের গাড়িটা কি করবে, আমাকে সাইড দিবে, মানে আমাকে স্কোপ দিবে যে ওকে ফাইন, আমি আমার সামনের গাড়িটা, আমি যেরকম সামনের গাড়িটাকে ফলো করি যে ও ডানে যাচ্ছে না বামে যাচ্ছে। তো ওরা কি করে, ওরা আমাকে সাইড দিবে তো দূরের কথা, ওরা পারলে ওভারটেক করে যায়, আমাকে পিছনে ফেলে দেয়। অথবা পিছন থেকে একজন হর্ন দিতে দিতে সে পিছন থেকে একজন আসে, এই দিক থেকে মাঝখানে ফেলে দেয়। সো যখন ইউজার থাকে তখন তো আমাকে আরো বেশি কেয়ারফুলি চালাতে হয়। আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে এই 1 ইয়ারের ভিতরে? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয় না যে আমি নতুন গাড়িটা চালাচ্ছি, নার্ভাস হয়ে কোনো গাড়ির সাথে আমি দিলাম ধাক্কা বা কোনো পিলারের সাথে দিলাম ধাক্কা, এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার নাই। আচ্ছা, আমাদের এই মধ্যবিত্ত পরিবারের যে সন্তানেরা, আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করি, মানে আমাদের একটা গাড়ি কেনা একটা অ্যাচিভ করলাম, তো সেক্ষেত্রে হয় কি যে আমরা চেষ্টা করি বাবা মা বেঁচে থাকলে তাদেরকে নিয়ে একটা ফিলিং কাজ করে, বাবা মাকে গাড়িতে প্রথম উঠাবো, নিজে আমি ড্রাইভ করে ঘুরতে নিয়ে যাব। তো এই যে আপনার গাড়ি কেনার পরে যে একটা ফিলিং, যে গাড়ির একটা ফিলিং, তো সেটা হচ্ছে যে আপনার এই ফিলিংটা কেমন ছিল যে গাড়ি কেনার পরে বাপ মাকে নিয়ে গাড়ি ড্রাইভ করা, বা আপনার অনুভূতিটা গাড়ি নিজের হাতে আসার পরে? প্রথম দিন তো হচ্ছে, প্রথম 3 দিন পর্যন্ত তো আমি কাউকে জানাই নাই। আব্বা আম্মাও জানে না যে আমি এতগুলা টাকা উঠিয়ে হচ্ছে আমি গাড়ি কিনে ফেলেছি। থার্ড দিন হচ্ছে আমি ফুপুর বাসায় যাই, মেজো ফুপু আসলে আব্বাকে বলে যে আমি গাড়ি কিনে ফেলেছি। তো তখন আমি বলি নাই যে আব্বা আমি গাড়ি নিয়েছে। আব্বা বলে তুমি নাকি গাড়ি কিনছো? আমি বললাম না কিনি না, একটা ফ্রেন্ডের গাড়ি, আমি জাস্ট ট্রায়াল দিচ্ছি আর কি। তো যখন জানালাম যে গাড়ি কিনলাম, যে এখন আমার গুজবাম হচ্ছে, আমি আব্বা আম্মাকে নিয়ে 300 ফিট চলে যাই। এবং আব্বা আম্মাকে নিয়ে আমি নারায়ণগঞ্জ বিয়ে খেতে যাই, এবং তারা খুব এক্সাইটেড ছিল, বিশেষ করে আম্মা। হ্যাঁ, আরেকটা মজার জিনিস হচ্ছে, প্রথম দিন আব্বা সামনে 300 ফিট যাওয়ার সময় আব্বা সামনে বসছে আমার পাশের সিটে, আর আম্মা পিছনে ছিল। তো আব্বা খুব এক্সাইটেড ছিল, আবার একটু একটু ভয়ও কাজ করছিল। আম্মা তো বিন্দাস পিছনে বসে, এবং সে সুন্দর ভিডিও করছিল আমার। আসার সময় আমি আম্মাকে বললাম যে মা তুমি সামনে আসো, আসার সময় তো আব্বা সামনে ছিল। আব্বা তখন বলে না না তোমার আম্মা পিছনে বসুক, আমি সামনে বসবো, মানে আব্বা যে পেছনে যাবে না, আম্মা সামনে বসবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে আপনি একজন ফিমেল ইউজার, মানে ফিমেল কার ইউজার, এই ফিমেল কার ইউজার, এবং হচ্ছে আপনি যে রাইড শেয়ারিং করেন,
এই বিষয়ে যারা এই রাইড শেয়ারিংয়ে আসতে চাচ্ছে বা যারা ফিমেল ইউজার, এদের সম্পর্কে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনার কিছু বলার থাকলে একটু বলেন। উৎসাহ কি আসলে সবার নিডস থাকে, আর যেহেতু কেউ যদি ড্রাইভার না রাখে নিজে নিজে গাড়ি চালায়, তাহলে আমার মনে হয় যে অনেকেই আছে এরকম। কিন্তু প্রবলেম যেটা হয় বিশেষ করে ফিমেলদের, যে সন্ধ্যার পরে আসলে যাওয়াটা, যেমন আমি ঢাকার বাইরে দিনের বেলা যাওয়ার সাহস এখনও করি নাই, ইচ্ছা আছে ঢাকার বাইরে যাওয়ার, নারায়ণগঞ্জ বা আশেপাশে গাজীপুর। তো ইচ্ছা করলে প্রফেশন হিসেবে নিতে পারে, খারাপ না। সারাদিন ঢাকার সিটির ভিতরেও যদি চালায়, আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আসে, গাড়িটা তো পড়েই থাকে। সুপ্রিয় দর্শক, আমরা তাসমিতা শিমুর কাছ থেকে আমরা শুনলাম তার গাড়ি কেনার গল্প, তার রাইড শেয়ারিং এর অভিজ্ঞতা এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। আমি এখন আমার যে শেষ কোশ্চেনটা ওনার কাছে আসবে, সেটা হচ্ছে কোশ্চেন নয়, সেটা আসলে একটা তার কাছে সাজেশন, যে উনি নিজে ড্রাইভ করেন ফিমেল ইউজার হিসেবে এবং রাইড শেয়ারিং করেন। এই বিষয়ে যারা এই লাইনে আসতে চায়, বিশেষ করে যেসব নারীরা স্বাবলম্বী হতে চায় বিশেষ করে এই রাইড শেয়ারিংয়ে, তাদের বিষয়ে কিছু যদি বলেন তাহলে হয়তো অনেকে ইন্সপায়ার হবে। অনেক সুন্দর একটা প্রশ্ন। আসলে সবাই রাইড শেয়ারিংয়ের প্রফেশনটা নিতে পারে চাইলে। ফিমেলরা, ছেলেরা যেহেতু নিচ্ছে, ছেলেদের জন্য বেশি ভালো আসলে, কারণ ওরা সব জায়গায় যেতে পারে, লেট নাইটেও শেয়ার করতে পারে। ফিমেলদের জন্য একটু প্রবলেম সন্ধ্যার পরে, যেমন আমি এখন পর্যন্ত ঢাকা ইন্টারসিটি ট্রিপগুলো নিতে পারি না, একটু ইনসিকিউর ফিল করি। সো এটা যখন আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব, তখন আমার মনে হয় যে খারাপ না, কারণ সারাদিন আমাদের পার্সোনাল কাজে কিন্তু গাড়িটা লাগছে না। হ্যাঁ, তো আমরা যদি ছেলে বা মেয়ে হোক, আর আমি যেহেতু ফিমেল রাইডার, আমি ফিমেলদের কথাই বলছি, যে গাড়িটা যেহেতু আমার, ড্রাইভার যেহেতু আমি, সো সবসময় যেহেতু পার্সোনাল কাজে লাগছে না, তখন গাড়িটা কিন্তু আমি রাইড শেয়ারিংয়ে কিন্তু কাজে লাগাতে পারি, এবং এটার থেকে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসছে। গাড়ি আমি যদি প্রপার ইয়েতে যদি আমি রাইড শেয়ারিংটা নিতে পারি, পিক করতে পারি কলগুলা, তো আমার মনে হয় যে পার ডে 1500 থেকে 2000 খরচ টরচ, যে ভালো ভালো মেল রাইডার পেয়েছে যারা জব ছেড়ে দিয়ে, গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে যারা রাইড শেয়ারিং করছে, কারণ এখানে এক ধরনের ফ্রিডম আছে। আমি আমার মতো করে কাজ করতে পারছি এবং রেস্ট নিতে পারছি, বাসায় সময় দিতে পারছি, ফ্যামিলিকে সময় দিতে পারছি, আবার নিজের জন্য মন চাইলে আজকে বের হলাম না, বা টানা 3 দিন বের হলাম না। তো আপনার কাছ থেকে অনেক গল্প শুনলাম। আপনি একটা ইউজ করতেছেন গাড়ি, পুরোনো গাড়ি, নিশ্চয়ই এটা আপনি আপডেট করবেন কিছুদিন পরে। সেই যখন আপডেট করবেন, তো তখন তো অবশ্যই আমাদের দিকটা বিবেচনা করবেন যে এখান থেকে একটা ভালো গাড়ি কেনা যায় কিনা। ডেফিনেটলি, কারণ হচ্ছে আসলে একটু মানে রিকমেন্ডেড জায়গা থেকে কেনা ভালো। সবাই তো আর প্রথম গাড়ি সেকেন্ড, হ্যাঁ অনেকেই কিনতে পারে ফার্স্ট গাড়ি অনেক দাম দিয়ে। আমরা যারা মিডল ক্লাসের যারা, তারা হয়তো অত বাজেটে কিনতে পারবো না, কিন্তু আমার পরের যে গাড়িটা কিনবো সেটা ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে রাসেল ভাইয়ের এখান থেকে কিনবো। এবং আপনাদেরকেও বলছি যে মোটোবেন্সে এসে অন্তত ওর গাড়িগুলো একবার দেখে যান, যদি ভালো লাগে। এবং শুধু তা না, দেখে গেলে হবে না, আপনাকে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে। আমি যখন সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনলাম, আমি কি কি হ্যাসেল আমাকে নিতে হয়েছিল, সেই জায়গাটা থেকে এখানে রাসেল ভাইয়ের এখানে কিন্তু অনেক ফ্যাসিলিটিস পাবেন আপনার, লোন থেকে শুরু করে। আমাদের সার্ভিসগুলো আমরা কম্পিটিটিভ প্রাইস, লো মাইলেজ, হাইয়েস্ট গ্রেড, এই বিশেষ করে, এবং 3000 আপ টু 3000 পর্যন্ত কিলোমিটার পর্যন্ত আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি ইন্টারনাল প্রবলেম হয়, সেগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমরা সেগুলোকে ফিক্স করে দিচ্ছি। তো আমরা এই যে শিমুর মুখ থেকে তার প্রথম গাড়ি কেনার গল্প অনেক কিছু শুনলাম, অনেক লং টাইম ধরে শুনলাম। তো এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা এখন এরকম প্রথম গাড়ি কিনেছেন, যদি আপনার গল্পটি আমাদের সাথে শেয়ার করতে চান, যে আপনার নীরব গল্পটি শেয়ার করতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে কল করব, আপনি আমাদের অফিসে এসে, স্টুডিওতে এসে আপনার গল্পটি শেয়ার করবেন। আমরা সারা বাংলাদেশে আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে শোনার দেখার সুযোগ করে দেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী এপিসোডটা আপনার কাছে অটোমেটিক আপনার নোটিফিকেশন চলে আসবে। আর এই গল্পগুলো আসলে আমাদেরকে খুব ইন্সপায়ার করে। আমি বলবো এই ইন্সপিরেশনের গল্পগুলো আমাদেরকে আমাদের জীবনে অনেকগুলো
কাজকে সহজ করে দেয়। নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার এপিসোড।